পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। দর্শক, আমাদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। আমরা আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু খবর দেব আপনাদের। আমরা দেব আপনাদের আ সাতক্ষীরা জামাত নেতাকে নিয়ে। পাশাপাশি ভারতের লেটেস্ট আপডেট জানাবো এবং জানাবো ইরান এবং আমেরিকার মধ্যেকার লাস্ট কি ঘটেছে সেই বিষয়ে। আপনারা আমাকে শুনতে এবং দেখতে পেলে একটু কমেন্ট করে আমাকে জানান। আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা? কোনো সাউন্ড বা কোনো ক্ষেত্রে প্রবলেম আছে কিনা? দর্শক, সংবাদের কয়েকটি বিষয় একটু আলোচনা করে নেওয়া উচিত এ কারণে যে বাংলাদেশে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, তার মধ্যে আমরা ন্যায় অন্যায় শব্দগুলো আসলে ভুলে যাচ্ছি এবং মানুষের ব্যক্তিগত জীবন বলে আসলে আর কিছু থাকছে না। এটা খুবই মর্মান্তিক বিষয়। এটা আজকে আমার জীবনে ঘটতে পারে, কালকে আপনার জীবনে ঘটবে। এটাই স্বাভাবিক। বাট অপরাধ তদন্ত বা অপরাধ মানে অপরাধীকে শাস্তি দেওয়ার বিধানটা আসলে থাকা উচিত রাষ্ট্রের কাছে, কোনো ব্যক্তিগত মানুষের কাছে না। দর্শক, আমি আপনাদের ১ম এ জামাত নেতা প্রসঙ্গে আসি, তারপর চলে যাব আন্তর্জাতিক একটা, একটা করে খবর প্রচারের ক্ষেত্রে। চলেন আমরা একটা বক্তব্য দিয়ে আগে শুরু করি। যেই মেয়েটাকে নিয়ে আলোচনা হচ্ছে জামাত নেতার যাকে বিয়ে করেছেন বা যাকে নিয়ে একটা রুমে আটক হয়েছেন, সেই মেয়েটার বাবা কি বলে আমরা আপনাদের শুনে আসি। দেশবাসী, গত 13ই জুলাই এমপি সাহেবকে নিয়ে যে ভিডিও এবং ছবি ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করা হয়েছে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এটি সম্পূর্ণ সামাজিকভাবে হেনস্থ করা ছাড়া আর কিছুই না। গত 17ই জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখানে তার বড় স্ত্রী সহ আমরা সকলেই উপস্থিত ছিলাম। দর্শক, আমি যে লোকটার বক্তব্য আপনাকে শোনালাম সেটা হলো সেই মরিয়ম যার সাথে জামাতের নেতা বিয়ের দাবি করছেন এবং যাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এত আলোচনা, তার বাবা। দুজনকে দেখলে বোঝা যাচ্ছে যে বয়সের পার্থক্য, মানে অর্থাৎ শ্বশুরের বয়স জামাইয়ের চেয়েও কম হয়ে গেছে। এটা আসলে একটু দৃষ্টিকটু মনে হচ্ছে। কিন্তু কিছু বিষয় আমরা মুসলিমরা ভালো করে জানি। আমাকে যাতে আপনারা ভুল না বোঝেন, আমি বিষয়টা গুছিয়ে বলি। আমি আমার জীবনে খুব কমই মানুষের প্রাইভেট বিষয় নিয়ে ভিডিও করেছি। এটা আমার খুব অপছন্দের কাজ। এবং কে কি করেছে, কার ব্যক্তিগত জীবনটা কেমন, এটা নিয়ে আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়া বা ভিডিও করার ক্ষেত্রে আমি আগ্রহী না। আমার এই টাইপের ভিডিও নাই। আমি একটা বিষয় বিশ্বাস করি, যেহেতু আমি হাদিসে পড়েছি যে অন্যের পাপ লুকিয়ে রাখে, আল্লাহ তার পাপ লুকিয়ে রাখে। যে অন্যের ইজ্জতে টান দেয়, আল্লাহ তার ইজ্জত ফ্লাশ করে দেয়। সংক্ষেপে বুঝাইলাম, হাদিসটার ব্যাখ্যাটা হয়তো এরকমই যে আপনি যদি আমার গোপন কিছু লুকিয়ে রাখেন, আল্লাহ আপনার গোপন কিছু লুকিয়ে রাখবে। কিন্তু আমরা আসলে রাজনৈতিকভাবে একে অপরকে ল্যাংটা করতে খুব ভালোবাসি। ধরেন ৫৪ বছরের বাংলাদেশে নারী নির্যাতন, নারীদের সাথে যত রকম খারাপ কাজ, ধর্ষণ, এই কাজগুলো কারা সবচেয়ে বেশি করে? এই দেশের প্রতিটা মানুষ জানে। আজকে সেই মানুষগুলি যদি ধরেন ধর্ষকরাই যদি কখনো আরেকটা লোকের বিচার চায়, একটু হাসির মতো লাগে। জামাতের একটা সিদ্ধান্ত আমার ভালো লেগেছে। সেটা হলো যে এই যে ব্যক্তি সাতক্ষীরা ৪ এর এমপি সাহেব, তাকে কিন্তু দল থেকে জামাত ইতিমধ্যে বহিষ্কার করে ফেলেছে এবং জামাত নির্বাচন কমিশনে তার ব্যাপারে টোটাল লিগ্যাল অ্যাকশনের জন্য বলে দিয়েছে যে জামাতের যেহেতু তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে সাধারণভাবে, এই ব্যক্তি এখন এই পদটি হারাবেন, তার মানে এমপি গিরিও হারাবেন। এখানে নতুন করে হয়তো আবার নির্বাচন হবে। আমরা আসেন জামাতের সেই ধৃত নেতার প্রথম স্ত্রীর বক্তব্যটা এক নজর শুনে আসি। আমি মাকসুদা ইসলাম, আমার স্বামী গাজী নজরুল ইসলাম, শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে, এটা নিয়ে যারা কুৎসা লটাচ্ছে তীব্র প্রতিবাদ জানাই। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। অর্থাৎ এই মহিলাটা হলেন সেই জামাত নেতার বা এমপির প্রথম স্ত্রী। তিনি বলছেন যারা আমার স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে কুৎসা রটাচ্ছেন, মিথ্যা প্রচার করছেন, তিনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।
তার বক্তব্যে বোঝা যাচ্ছে দুটো জিনিস। এক, তাকে হয়তো বলা হয়েছে, তিনি লিখিত বক্তব্য দিচ্ছেন, স্বামীর ইজ্জত রক্ষা করতে বক্তব্যটা দিচ্ছেন, এটা মনে হচ্ছে। বাট তিনি যে বক্তব্যটা দিচ্ছেন সে বক্তব্যের রাইটও তার আছে। দুটো জিনিস। একটা জিনিস হলো যে এই লোকটা যে ধরা পড়েছে, তার সকল দৃশ্য দেখে মনে হচ্ছে যে তিনি আসলে অপরাধী। তার চেহারার মধ্যে সেই অপরাধের ব্যাপারটা স্পষ্ট। ১ নাম্বার কথা। তিনি তার লজ্জা ঢাকতে বা যেটাই হোক মানুষ সেটা করে। মেয়েটাকে বিয়ে করেছেন। আমার কাছে যেটা মনে হচ্ছে, সত্য আল্লাহ জানেন, আমি বলব না যে আমার তথ্যটাই রাইট। আমার মনে হচ্ছে তিনি একটা অপরাধ করেছেন এবং ধরা পড়ার পর মেয়েটাকে বিয়ে করেছেন। এটা আমার মনে হচ্ছে, কিন্তু বাস্তব সত্যটা হয়তোবা আস্তে, আস্তে আরো স্পষ্ট হবে। আসেন আমরা আরেকটা বক্তব্য আপনাদেরকে একটু শোনাবো। সেটা হলো এই বিয়েতে যিনি কাজী ছিলেন, কাজীর একটু বক্তব্যটা শোনাই, তাহলে আরেকটু স্পষ্ট হবে আপনাদের কাছে। কাজীর বক্তব্যটা আমি আপনাদের শোনাবার চেষ্টা করছি। আচ্ছা, কাজীর আমি একটা স্টেটমেন্ট পেয়েছি, মানে তার কাবিন ওনাদের বিবাহ ওনারা করেছেন, আমার কাছে শুধু রেজিস্ট্রি করে দিয়েছে। ওনারা কোথা থেকে করছে আমি জানি না, তবে উনি বিয়ে করে আসছে আমার কাছে। এবার সাক্ষীরা যারা যারা উপস্থিত ছিলেন বিয়েতে, তারা সবাই আমার কাছে সামনে এসে শুরু করছে। আপনি রেজিস্ট্রি করছেন কয় তারিখে করছেন? 17/6/26। এনার পরবর্তী থেকে আর কোনো ইয়ে হয়েছে, এর ভিতরে আর কোনো বিয়ে হয়েছে বলে? না, আমার আর কোনো বিয়ে নেই, শেষ। শেষ। অর্থাৎ আমরা যার বক্তব্যটা শুনলাম তিনি হলেন সেই এমপি সাহেবের কাজী। তিনি তার সত্য প্রমাণের জন্য তার বক্তব্যটা দিলেন। দুটো বিষয় আমি জামাতের কাছ থেকে জানতে চাই, দ্বিতীয় বিয়ে হারাম না জায়েজ? জামাতের মধ্যে অনেক নেতারা দ্বিতীয় বিয়ে করার সাহস করেন না, কারণ দল থেকে অদৃশ্যভাবে আমি যেটুকু শুনেছি নিষেধ আছে। যেমন রাজশাহীর, আমি নাম বলবো না, খুব বর্তমান কোনো একজন পাওয়ারফুল নেতার আত্মীয় স্বজন মারা গেছেন, অতএব তাকে নিয়ে কথা বলতে চাই না। তো তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন, অর্থাৎ আন্দোলন সময়টা তিনি খুব টাফ টাইম পার করেছিলেন হাসিনার আমলে, এবং বাড়িতে ফিরতে পারেননি। তার সেবা শুশ্রূষার জন্য সে একজন, মানে দ্বিতীয় একটা স্ত্রী গ্রহণ করেছিলেন, কারণ সে পালাতক ছিলেন ভিন্ন জায়গায়। পরবর্তী শুনেছি তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দ্বিতীয় বিয়ের জন্য। ইসলামী দল অন ইসলামী কাজ কেমন হয়ে গেল? ২ নম্বর, জামাত নিজেদেরকে ফেরেশতা দাবি করতে পারবে না, কারণ এটা থেকে প্রমাণ হয় যে মানুষ মাত্রই ভুল, আর ভুল করতেই পারে। তবে অন্যান্য রাজনৈতিক দলকে এই ঘটনায় বেশি লাফালাফি করার দরকার নাই। বিপদ আরো আছে। কি? ৫৪ বছর পর জামাতের কোনো একজন এমপির জীবনে এরকম একটা ঘটনা আমরা প্রথম শুনলাম। এই ঘটনা থেকে দুটো প্রমাণ হয় যে জামাত মানুষের দল এবং জামাত ভুল করতে পারে, এটা জামাতও জানে। কিন্তু এখন হাজার হাজার চোখ খাড়া হয়ে থাকবে বাকি সংসদের এমপিদের দিকে। আমি বলছি না কোন দল, কারণ এদের প্রত্যেকেরই হাত দিলে দেখা যাবে যে ১০০ জনের মধ্যে ৭০ থেকে ৮০ জনেরই পেছনে পরকীয়া বা ২ নম্বরই ঘটনা আছে। কিভাবে বলি? সাম্প্রতিক সময় ইলিয়াস একটা হানি ট্র্যাপ নিয়ে ভিডিও করতে চেয়েছিল, আপনারা দেখেছেন, হঠাৎ আলোচনা হয়েছিল। পরবর্তী বিশেষ কারণে ইলিয়াস বন্ধ করে দিয়েছে। সেই কারণের মধ্যে আমি একজন, ধরেন, কারণ আমাকে কয়েক জায়গা থেকে ফোন আসছে, আমি পরে ইলিয়াসকে বলছি এটা থামাও, এবং বিএনপির দল থেকেও ফোন আসছে। তো সেই এপিসোডটা আমি দেখার সুযোগ হয়েছে আমার। ধরেন, বিএনপির হাই ভোল্টেজ অনেক নেতার টুনটুনির খবর একদম ভিডিও সহকারে ইলিয়াস ফ্লাশ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, পরে ইলিয়াসকে থামানো হয়েছে। এই রানিং সরকারের অনেক লোক ফেসে যেত। তো আমি ইলিয়াসকে বললাম যে তুমি কারো ইজ্জত রক্ষা করো, কারো গোপন জিনিস লুকাও, আল্লাহ তোমারটা লুকাবে, এটা হাদিসের কথা। তো যাক, বিএনপির পক্ষ থেকে ইলিয়াসকে বলা হয়েছে, আমি নাম বলছি না কোন কোন নেতা, তাহলে বর্তমান রাষ্ট্রের অনেক বড় 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 বলছে কিন্তু নেতা ফেসে যাবেন। তো এই জন্য বলছি যে এইসব মানুষের ব্যক্তিগত জীবন দেখেন। একটা বিষয়, এই জামাতের এমপি অপরাধ করছেন, জামাত তাকে শাস্তি দিচ্ছে, দল থেকে বহিষ্কার, তিনি এমপিত্ব হারাবেন, ফাইন, গুড। এই উদাহরণটা কি অন্য দল করবে কখনো? আপনারা কি দেখবেন অন্য দল কখনো তাকে এরকম উদাহরণ দেখাতে পারবে? একেবারে ২৪ ঘন্টার মধ্যে অ্যাকশন নাই। এটা জামাত প্রশংসার কাজ করছে। আবার জামাতকে আকাশ থেকে মাটিতে নামাই দিচ্ছে ব্যক্তি, এটাও সত্য কথা। জামাত আগামী দিনে অনেক মাসুল দিবে এই একটা ব্যক্তির জন্য। অতএব জামাতকে মান উন্নয়ন বা নেতা নির্বাচনে আরো বুঝতে হবে, আরো চিন্তা করতে হবে। শুধু আনুগত্য বা চামচামি এগুলো দেখলে হবে না। কার সাথে ডক্টর শফিকের খাতির ভালো তাকে নেতা বানালে হবে না। কে বেশি কি বলে গ্রুপ মেনটেন করতে পারে তাকে না, অনেক বিষয় থাকে। তো ধরেন
যে ব্যক্তিরা এই লোককে ধরেছেন, তার টাকাগুলো নিয়ে গেছেন, মোবাইল নিয়ে গেছেন, বিভিন্ন কাগজপত্র বাদ দেন, মূল্যবান জিনিস নিয়ে গেছেন, তারা কি ছিনতাইকারী নাকি ছিনতাইকারী না? রাষ্ট্রে আমাকে কোনো প্রাইভেট ব্যক্তি, ইন্ডিভিজুয়াল ব্যক্তি আমাকে আটক করার অধিকার আছে রাষ্ট্রে? এই কথাগুলো কেউ বলছেন? বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কেন আছে? একটা জিনিস কি, রাষ্ট্রের কিছু নিয়ম বা মানে কি বলবো সিস্টেম থাকে। তিনি যদি অপরাধ করেন, তার অপরাধ প্রমাণ হলে রাষ্ট্রের ব্যবস্থা নেওয়ার অনেকগুলো জায়গা আছে। কয়েকজন লোক ট্র্যাপ তৈরি করবেন, তাকে একটা রুমে আটকানোর পর তার কাছ থেকে টাকা নেবেন, মোবাইল নেবেন, সেটা ভিডিও ফ্ল্যাশ হবে, আইন তাদের ব্যবস্থা নেবে না, কারণ তারা জামাতের লোক। এই কাজটা যদি বিএনপির এমপির সাথে হইতো, এই লোকগুলোকে খুঁজে এতক্ষণ পুলিশ বাটি চালান দিয়ে বের করতে এবং গিরায় গিরায় পিটাইতো। আমাদের রাষ্ট্রটা হচ্ছে এরকম। কাজটা বিএনপি করছে, জামাত করছে, ফাঁসাও, ডুবাও। যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকতো, এই ঘটনাগুলো, জামাত নেতার এই ঘটনা বিএনপিও লুকিয়ে রাখতো, কারণ বিএনপি আর জামাত তখন একজোট ছিল। এখন তারা সরকার বিরোধী দল। আমার একটা ভয় হলো, আগামী কালকে থেকে যে বিএনপি নেতাদের চরিত্রের 12টা বাজা শুরু করবে, সেটা থামাবে কি করে? জামাত তো মোটামুটি কনফার্ম বলতে পারবে যে আমরা 54 বছর একটা ঘটনায় ফেঁসে গেছি, এরকম আমাদের ঘটনা কম। বাংলাদেশে এই নির্বাচনের পর সর্বাধিক ধর্ষণকারী কারা? বিগত 15.5 বছর সবচেয়ে বেশি ধর্ষণকারী কারা ছিল? কোন কোন নেতারা হানি ট্র্যাপে পড়ে, এইরকম মধুকুঞ্জে গিয়ে ধরা পড়ে? কেন ধরা পড়ে? এরা কারা? এগুলো লিস্ট খুঁজলে আমরা দেখব। একটা সিস্টেম যদি এখন আনে যে কোনো ব্যক্তি যদি কোনো মেয়েকে অবৈধভাবে মেলামেশার ক্ষেত্রে ধরা পড়ে, তাকে পাথর মেরে মারা হবে ইসলামের বিধান অনুযায়ী। আমার মনে হয় এই ক্ষেত্রে একটা ভালো দৃষ্টান্ত স্থাপন হবে। কিরকম? জামাত এই নেতার ফাঁসি হয়ে যাক বা তার পাথর মেরে মেরে ফেলেন। এটা কি বিএনপি আওয়ামী লীগ মানবে? মানবে না। কারণ জামাত তো 54 বছরে একজন নেতাকে হারাবে, কালকে পার্লামেন্টের অর্ধেক এমপি দেখবে না, নাই সব পাথর মারা গেছে পাথরের। কারণ এদের কারো ক্যারেক্টারের স্টেশন নাই। যত ভালো ভালো কথা পার্লামেন্টে দেখেন, সাদা পোশাক দেখেন, এদের কারো চরিত্রের স্টেশন নাই, অধিকাংশরই নাই। আমি সবার কথা বলছি না, আমি সবাইকে দোষারোপ দিচ্ছি না, অধিকাংশই। আপনারা সোশ্যাল মিডিয়া ঘাটলে দেখবেন অনেক টুনটুনির খবর বেরোয়। এই বিষয়গুলো হলো কি, আমাদের নৈতিক স্খলনের একটা জায়গা। এবং আমরা এমন একটা দেশে বাস করি যে একজন আরেকজনের কাপড় খুলতে পছন্দ করি। আল্লাহ কি করে, আবার আরেকজনের কাপড় খুলে দেয়। বুঝেন নাই? আপনি আজকে আমার কাপড় ধরে টান দিবেন, কালকে আরেকজন আপনার কাপড় ধরে টান দেবে। এই বৈশিষ্ট্যটা আমাদের এই বাংলাদেশে আছে, এবং আমরা একটা অশিক্ষিত জাতি। এবং আমাদের দেশের যা মানে বাংলাদেশে যারা আমরা বাস করি, আমাদের এটা নিয়ে আর নতুন করে কিছু বলার আসলে থাকে না, যে আমাদের মানসিকতাটা কোন লেভেলে। তো আমি মনে করি এই ব্যক্তিকে দ্রুত তার পার্লামেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। যে ব্যক্তি তার কি বলবো, যে ব্যক্তি তার নিজের অভ্যাস বা তার নিজের চরিত্রকে কন্ট্রোল করতে পারেন না, যদি সামনে আরো আইনি ব্যবস্থা এবং প্রমাণ হয় যে তিনি মেয়েটাকে বিয়ের আগে অবৈধভাবে মেলামেশা করেছেন, রাষ্ট্রীয় বিধান বা ইসলামের বিধান অনুযায়ী তার বিচার হোক, এটা আমি দাবি করি। এক, বাংলাদেশে এরকম তার মতো যেন আর কেউ, শুধু জামাত না, আর কোনো দলের লোকও যেন করতে না পারে। আর যে মেয়েটা এই ঘটনার সাথে জড়িত হয়েছেন, আমি সত্য মিথ্যা জানি না, তাই আমি এটা নিয়ে বিস্তারিত বলবো না। যেহেতু আমি বক্তব্য পেয়েছি, তারা বিয়ে করেছেন, তার মেয়ের বাবা বলেছেন, আবার ওই লোকের এমপি সাহেবের স্ত্রী বলেছেন, তাই রাষ্ট্রের উচিত এটা সঠিক বিচার করা। এবং এই ঘটনাগুলো বিচার হলে বন্ধ হয়ে যাবে। তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, এটাও মাথায় রাখতে হবে। ইসলামী দল করে বলে যে সে দলটা ফেরেস্তা না, এটা আমাদের প্রমাণ আমরা পেয়েছি। দর্শক আসেন 2 নম্বর গুরুত্বপূর্ণ খবরটিতে আসে। ভারতে ককরোচ পার্টির দাবিতে ব্যাপক আন্দোলন চলছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থেকে ভারতের পুরো শিক্ষা সিস্টেমের বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়। দিল্লিতে এই প্রোটেস্ট শান্তিপূর্ণ থাকলেও পুলিশের বাধা এটা এখন মারমুখী অবস্থানে চলে গেছে। পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট থেকেও মানে লাঠিচার্জ সবগুলি এখন প্রয়োগ শুরু করেছে। ইতিমধ্যে ভারতের বাকি বিরোধী দলগুলো এই তেরাপোকা পার্টি বা ককরোচ পার্টির পক্ষে মাঠে নেমেছে। আজকে কংগ্রেসের 2 প্রধান নেতা, সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী, দুজনেই মাঠে নেমেছিলেন এই আন্দোলনের পক্ষে। পুলিশ তাদের গ্রেফতার করে, পরবর্তী তাদের দুজনকেই ছেড়ে দিতে বাধ্য হয় এবং দিল্লিতে
পার্লামেন্ট এরিয়াতে ছাত্রদের সাথে পুলিশের ব্যাপক লড়াই হয়, প্রচুর গাড়ি ভাঙচুর হয়। প্রথমে শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র তার পদত্যাগের দাবি ওঠে, কিন্তু এখন এই আন্দোলনটা নরেন্দ্র মোদীর পদত্যাগের দিকে চলে গেছে। ভারতের অনেকেই মনে করছেন যে একজন কুফাকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য নরেন্দ্র মোদী একই পরিণতির মুখে পড়ছেন কিনা। এবং ভারতের অনেকগুলো গণমাধ্যম ইতিমধ্যে বলতে শুরু করছেন বাংলাদেশের ঠিক বৈষম্য বিরোধী আন্দোলনটি যেভাবে ক্রমান্বয়ে একটা সরকার পতনের দিকে চলে এসছে, এই ককরোচ পার্টির আন্দোলনটা ঠিক সেই রকম রূপ ধারণ করছে। এবং বলা হচ্ছে যে বাংলাদেশেও ঠিক এইভাবেই প্রথমে কিছু অধিকার বিষয়ে এই আন্দোলনটি হয়েছিল। কোঠা, তারপরে এসেছিল কি বলে, আমরা যে কোটা সমস্যার দাবি তুলেছিলাম, এরকম অনেকগুলো দাবি টাবি আমাদের প্রথমে এসেছিল। সেই বৈষম্য বিরোধী কয়েকটি দাবি থেকে একটা সরকার পতনের আন্দোলন শুরু হয়ে যায়। তো ভারতেও এখন সেই আন্দোলনটা ক্রমান্বয়ে সেদিকে চলে যাচ্ছে এবং সরকার পতনের দিকেই এগিয়ে চলছে বলে মনে করা হচ্ছে। তৃণমূলের মমতা এই আন্দোলনে সহমত ব্যক্ত করেছেন। বাকি দলগুলো আস্তে আস্তে মাঠে নেমে গেছে। এখন দিল্লিতে 16 দিনের বন্ধ ঘোষণার দাবি আসছে বা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সেখানে এখন মানে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে না সরাবার বিষয়টিও স্পষ্ট হচ্ছে, কারণ নরেন্দ্র মোদীর খুব আস্থাভাজন এই শিক্ষামন্ত্রী, তাকে কোনোভাবেই তিনি এখান থেকে সরাতে চান না। তবে নরেন্দ্র মোদী কয়েকটি দাবি মেনে নেয়ার পক্ষে ছাত্র জনতাকে আশ্বস্ত করেছেন, যে তিনি বলেছেন পুরো সিস্টেমেই করবেন, সেই করবেন। আসলে তিনি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এটা করছেন। এগুলো অধিকাংশই মিথ্যা। পাশাপাশি ভারতের দিল্লিতে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান বহু বছর পর আমরা শুনতে পাচ্ছি। যে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে বাংলাদেশ কেঁপেছিল, এখন ভারত সেই স্লোগানে কাঁপছে। এবং বলা যায় যে ব্যাপক মারমুখী অবস্থানে পুলিশ আছে। পুলিশের সাথে ভারতীয় কি বলবো আন্দোলনকারীরাও চলছে। সব পক্ষের আন্দোলন এখন তীব্র আকার ধারণ করছে। আমরা আপনাদেরকে চেষ্টা করব প্রতিদিনই আপডেটগুলো দেওয়ার জন্য। দর্শক, আমি আপনাদেরকে এবার নিয়ে যাচ্ছি ইরান আমেরিকার ক্ষেত্রে। আমেরিকার পক্ষ থেকে যেই স্টেটমেন্ট, মানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, ইরান যুদ্ধ যে অবস্থা নিচ্ছে আর কি, প্রতিটি জাহাজে হামলার জন্য একটি করে বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবে আমেরিকা। অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে বা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ধারিত পথ ধরে যে জাহাজগুলো চলবে তার উপর ইরান যে অ্যাটাক করবে, প্রতিটি জাহাজের জন্য একটি ইরানি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবে আমেরিকা, ঘোষণা দিয়েছে সরাসরি ডোনাল্ড ট্রাম্প। বুঝতে পারছেন এনারা? প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলছেন যে তেহরান যতবার হরমুজ প্রণালীতে জাহাজের উপর গুলি চালাবে, ততবারই যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বোমা হামলা চালিয়ে তা ধ্বংস করবে। এবং টানা 11 রাতে, আজকে কথা বলছি, ইরানের উপর আবারও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট বলছেন এই যুদ্ধের খরচ প্রায় $40 বিলিয়ন পৌঁছেছে। তবে আজকে খুব মজার একটি খবর পেয়েছি, সেটা হলো সিনেটে আজকে হাজির হয়েছিলেন পিট হেগসেট। তাকে মোটামুটি কাপড় খুলে ছেড়ে দিয়েছে সিনেট। সিনেট বলছে যে আপনারা আমাদের যুদ্ধের আপডেট দিচ্ছেন, আরো $70-75 বিলিয়ন চেয়েছেন, যে যুদ্ধে আমেরিকার সেরা মারা যাচ্ছে, যে যুদ্ধে আমেরিকা অস্ত্র হারাচ্ছে, যে যুদ্ধে ইরানের কাছে আমেরিকার পরাজয় হচ্ছে, কেন সিনেট টাকা পাশের ব্যাপারে মানে ডলার পাশের ব্যাপারে মঞ্জুরি দেবে? এই যুদ্ধ আমেরিকা কি পেয়েছে? এই যুদ্ধ আমেরিকার কি লাভ হয়েছে? আমাদের সেনারা মারা যাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে আমাদের ঘাঁটিগুলো একটার পর একটা জ্বলে যাচ্ছে। আমাদের লাভ কোথায়? আমাদের বিজয় কোথায়? মোটামুটি আমেরিকার পিট হেগসেটকে লিঙ্ক করে ছেড়ে দিয়েছে সিনেট। এবং ট্রাম্পের পুরোপুরি একজন কি বলছে, আচ্ছা এটা কমেন্ট পড়ছিলাম। তো পিট হেগসেটকে সিনেট মোটামুটি ধুয়ে ছেড়ে দিছে যে তোমরা আমাদের বলছো যে তোমরা ইরান ধ্বংস করে ফেলছো, এটা করছো, ওইটা করছো। ইরান তো বহাল তবিয়তে মারছে। ইরান ধ্বংস হলে জর্দানে আমাদের ঘাঁটি উড়ে গেল কেন? বাহরাইনে আমাদের ঘাঁটি ধ্বংস হলো কেন? কুয়েতে আমাদের সেনারা পালাচ্ছে কেন?
মধ্যপ্রাচ্য থেকে আমাদের সেনাদেরকে আশ্রয় নিতে হচ্ছে অন্য কোথায়, কে গিয়ে কেন? বিষয়টা কোথায়? প্রথমে তোমরা জাতিকে ধ্বংস মানে ধোঁকা দিয়েছো, এখন আবার ধোঁকাই দিচ্ছ। এরকম প্রশ্নগুলি এখন স্পষ্ট হচ্ছে। তার মানে আমরা এটুকু বুঝতে পারছি যে আমেরিকা ইরানের কাছে যে বড় একটা পরাজয়ের মুখে আছে, সেটা তাদের কংগ্রেস বা তাদের সিনেট স্পষ্ট এই বক্তব্যের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। দর্শক, আমরা ইরানের কয়েকটি খবর জানাই। ইরান কি কি আজকে অ্যাটাক করেছে কয়েকটা খবর দিচ্ছে আপনাদের। আমি আজকের খবরটা বেশি লম্বা করে ফেলতে চাচ্ছিলাম না। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে হরমুজে ইরানের কোনো জাহাজ হামলার জবাবে তিনি কোনো না কোনো সেতু বা প্রাইভেট প্রতিষ্ঠান ধ্বংস করবেন। এই যে বক্তব্যটা ডোনাল্ড ট্রাম্প দিয়েছে, এটার প্রতিক্রিয়া ইরান কি বলছে? একটি সামরিক সূত্র ইরানের আইআরজিসির পক্ষ থেকে বলা হচ্ছে যে ইরানের অবকাঠামো আক্রান্ত হলে ইরানের সশস্ত্র বাহিনী এই অঞ্চলের অবকাঠামোতে হামলা চালাবে। মানে আমেরিকার এই জবাবে ইরান পাল্টা বলছে, যদি ইরানের কোনো অবকাঠামোতে হামলা হয় তাহলে এই অঞ্চল মানে গালফে আরব রাষ্ট্রের ঠিক সেম কাঠামো আবার ইরান ধ্বংস করবে। তা আমেরিকাকে বলছে, ওকে তুমি করো আমারটা, আমি তোমার মিত্রদেরটা করব। তারা আরো বলছে, এই কৌশলগত জলরাশির উপর সার্বভৌমত্ব প্রয়োগের ব্যাপারে ইরানের দৃঢ় সংকল্প রয়েছে এবং হরমুজ প্রণালীকে আর কখনো ইরানের জন্য হুমকির কারণ হতে দেয়া হবে না। ইরানের স্টেটমেন্ট বলছে, হরমুজ প্রণালী এটা ইরানের জলরাশি বা জলসীমা, এটা ইরানের দায়িত্বই থাকবে। এই অঞ্চল আর কখনো ইরানের জন্য হুমকি সৃষ্টি করতে পারবে না, বরং এখান থেকে শত্রুকে আমরা পিটিয়ে দেশ ছাড়া করব। এটা তোমরা কনফার্ম থাকো হে আমেরিকার কথা বলছে আর কি। পাশাপাশি আরো বলা হচ্ছে, ইরানের সঙ্গে সমন্বয় এবং ইরানের ব্যবস্থাপনা এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ হবে। অন্যথায় দেশটি এই প্রণালীর নিয়ন্ত্রণে দৃঢ় সংকল্প ত্যাগ করবে না। অর্থাৎ যারা এই পথ দিয়ে জাহাজ আসা যাওয়া করতে চান, তারা ইরানের সাথে সমন্বয় করে ইরানের নিয়ম মেনে চলতে পারবেন। অন্যথায় এই অঞ্চল দিয়ে তাদেরকে আর ঢুকতে বেরোতে দেয়া হবে না এবং এই প্রণালীর দীর্ঘমেয়াদী নিরাপত্তার সঙ্গে সঙ্গতপূর্ণ। অর্থাৎ এই প্রণালীকে দীর্ঘদিন ধরে ইরান নিরাপত্তা দিয়ে আসছে এবং দিয়ে যাবে। পাশাপাশি আরো বলা হচ্ছে, মার্কিনীরা যদি ইরানের কোনো সেতু বা বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে, তবে ইসলামী প্রজাতন্ত্র ইরান পাল্টা হামলা চালাবে এবং এই অঞ্চলের অবকাঠামো, সেতু যেখানে আমেরিকা টার্গেট করবে আমাদের, ঠিক সেম অবকাঠামো আমরা গালফের উড়িয়ে দেব। এর মধ্যে আমেরিকাকে কোনো প্রকার মানে আমেরিকা এটার মধ্যে যেন কোনো সন্দেহ প্রকাশ না করে যে আমরা এমনটি করবো না, ইতিমধ্যে আমরা করে আসছি। এবং আজকে আমরা যে তথ্যগুলো পেলাম, জর্দানের একটি ভিডিও আজকে রিলিজ করলো, এটা ইরান থেকে রিলিজ হয়েছে। ইরান জর্দানের উদ্দেশ্যে ড্রোন এবং মিসাইল মেরেছে। যখনই জর্দানের সাইরেন বেজে উঠল, আমেরিকান সেনারা উঠে পড়ে পালানো শুরু করেছে। তো তাদের যে বডি ক্যাম বা হেলমেটের সঙ্গে ক্যামেরা থাকে, ওই ক্যামেরা ভিডিওটা ধারণ হচ্ছিল। এটা কি ইরান কোনো সাইবার সিস্টেমে হ্যাক করে নিচ্ছে, নাকি ওই আমেরিকানরা ইরানকে দিয়ে দিয়েছে তাদের দুর্দশা দেখানোর জন্য? কারণ আমেরিকানরা তো এগুলো দেখাইতে পারবে না। এখন আমেরিকান সেনাদেরকে গোপনে ধারণ করে ইরানকে দিয়ে দিতে পারে, এটা হতে পারে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ইরান সেখানে মিসাইল মারছে, আর সেই মিসাইলের সাইরেন বাজার সঙ্গে সঙ্গে মার্কিন সেনারা যারা ঘাটির উপরিভাগে ছিল, তারা উঠে পড়ে হন্তদন্ত হয়ে দৌড়ে গিয়ে বাংকারে ঢুকছে। মানে ভয়াবহ বিপর্যয়। এবং আশপাশে দেখা গেল হিট করার পর আগুন জ্বলছে। তার মানে আমেরিকার সেনাদের ধারণ করা ভিডিও এখন ইরানের বিভিন্ন সিস্টেমে প্রচার হচ্ছে। তার মানে আমেরিকাকে কি পরিমাণ সাইজ ইরান বিভিন্ন দিক থেকে করছে, এটা প্রমাণ হয়। দর্শক, আপনাদের কোনো প্রশ্ন আছে? ভাই আমার কি বলে, মাসুম ভাই আপনি আমার প্রিয় মানুষ। জি ধন্যবাদ। আমি তো আবার অনেকের অপ্রিয় ভাই। সংবাদের একটা মজার বিষয় কি জানেন? আপনার পক্ষে গেলে আমি প্রিয়, আপনার বিপক্ষে গেলে আমি খুব খারাপ। আজকে অনেকেই আমাকে বলছেন, আমি একটা আর্জেন্টিনার খবর দিয়েছিলাম। সাংবাদিকদের কাজ কি? সংবাদ তুলে ধরা। বিশ্বাস করবেন কি করবেন না আপনাদের ব্যাপার। আজকে এটা দিছি, কালকে দেখা যাবে আর্জেন্টিনার বিরুদ্ধে দিব, যেটা আমার কাছে আসবে। আমার সংবাদ আমার পক্ষে বিপক্ষের না। আপনি জানেন যে আমার এই সংবাদের ক্ষেত্রে অনেক সময় আমি আমার পছন্দের ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলি। ধরেন আমার পছন্দের একটা দল আছে, ধরেন বিএনপি, সাপোজ ধরেন, আমি বিএনপির পক্ষে খুব বেশি কথা বলি। কখনো শুনছেন? কারণ আমি সমালোচনা বা মিথ্যা এটার মধ্যে না। আমার ধারণা হলো, আমি আপনাদের কাছে একটা কমিটমেন্ট নিয়ে বসছি এখানে। আপনারা আমাকে বিশ্বাস করে নিজের এমবি খরচ করে আমার কথা শোনেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার কথা শোনেন। আমি আমার কোনো দলের
চামচামি দালালি করতে এখানে বসি নাই। সত্য কথাগুলো আপনাদেরকে বলতে চাই, যেটুকু আমার অভিজ্ঞতা বা আমার তথ্য সংগ্রহের মধ্যে আছে। কারণটা কি? কাল আল্লাহর কাছে আমি জবাবদিহি করবো কি বিএনপির জন্য, জামাতের জন্য বা আওয়ামী লীগের জন্য? ওদের জন্য দালালি করে আমার লাভটা কি বলেন? আপনারাই বলেন। আমার লাভ আছে? আমি দলের কোনো পক্ষ থেকে দালালি ফি নেই বা আমি কোনো দলের পদে বসছি? শুনছেন কখনো আপনারা? সো আমি কোনো পক্ষের জন্য কখনো দালালি করব না। এটুকু বিশ্বাস রাখেন আমার জন্য। আমি কোনো দলের পক্ষে না। বাট যেটা ভালো সেটাকে ভালো বলতে চাই, যেটা কালো সেটাকে আমি কালো বলতে চাই। এখন আপনি আমাকে পছন্দ করবেন না করবেন আমার কিচ্ছু যায় আসে না। শুধু আমি আমার আল্লাহর কাছে দায়মুক্ত পেতে চাই যে আল্লাহ আমাকে মিথ্যা বলায় নাই, সত্য বলেছি। এই সত্যের জন্য যেন আমি আল্লাহর কাছে মাপ পাই। এটাই হলো আমার সাংবাদিকতার মূল কি বলবো? যে চিন্তাটা আমি এভাবেই লালন করি। এটাই আমার আদর্শ। কেউ ভালোবাসেন, খুশি হব, কেউ ঘৃণা করেন তাকেও ভালোবাসবো। আল্লাহ হাফেজ।